আমাদের প্রয়োজনীয় কিছু ফর্মুলা আমাদের লাগবে, যেটা এখানে লাগবে। দেখো মনে রাখবা, বোর পরমাণু মডেল দ্বারা তিনটা জিনিস আমরা বের করতে পারি, বা তিনটা জিনিস আমি প্রয়োগ করে বের করতে পারি। একটা হচ্ছে বোর পরমাণু মডেল দ্বারা আমি চাইলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে সেটা আমরা বের করতে পারি। এনতম কক্ষপথের ব্যাসার্ধ বোর পরমাণু মডেলের সাহায্যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করা যায়। যেমন এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হয়, একটা শর্টকাট আছে 0.53 গুণন এন স্কোয়ার। এই শর্টকাটটা ইউজ করলে এই ব্যাসার্ধের একক আসবে অ্যাংস্ট্রমে। তো যেহেতু তোমরা মেডিকেল পরীক্ষার্থী, এই সূত্রগুলা বইতে একটু সুন্দর মতো বড় আকারে দেওয়া আছে, বক্স আকারে, ওইটাও একটু দেখে যাও এক নজর। বাট এটা ম্যাথের মধ্যে কাজে লাগবে, ওইটা একটু মাঝে মাঝে জিজ্ঞেস করে, তাই একবার দেখে যাবে। বাট ওগুলো থেকে নর্মালি কোয়েশ্চন আসে না, নর্মালি সূত্র থেকে কোয়েশ্চন আসে না, সো এটা তুমি স্কিপ করলেও পারবা। যেগুলো আমি লিখে দিচ্ছি সেটা শিখলেও চলবে। তার মানে বোর পরমাণু মডেল দ্বারা আমি চাইলে এনতম কক্ষপথে কী বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি, যেটা হচ্ছে আসলে আসে 0.53 ইন্টু এন স্কোয়ার। আচ্ছা, তুমি যদি এখন এখানে বেসিক্যালি এই সূত্রটা, এটাকে যদি একটু মডিফাই করে লিখি, এই সূত্রটা আসলে অ্যাকচুয়ালি এরকম যে আমাদের 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড হয়ে থাকে। মানে তুমি যদি লিখো, মানে এটাকে আসলে এইভাবে লেখা, মেইন সূত্র হচ্ছে এটা 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, যেখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেখানে জেডের পরিচয় কি, জেড হইল পারমাণবিক সংখ্যা। যেমন হিলিয়াম প্লাসের জন্য হচ্ছে 2, লিথিয়ামের জন্য হচ্ছে 3 হবে এরকম। বাট মেডিকেলে আসলে জেটের আসলে এটা লাগে না, সো চাইলে তুমি জেটের সূত্রটি স্কিপ করতে পারো, বাট তোমাকে এই সূত্রটা শিখাই লাগবে। মানে মেডিকেলে নর্মালি হাইড্রোজেনের জন্য জিজ্ঞেস করে, হিলিয়াম প্লাস তারপরে তোমার লিথিয়াম, এগুলোর জন্য লাগে না। তারপর আমি পাশে জেটের সূত্রটা লিখে রাখবো, বাট এগুলো আনইম্পর্টেন্ট। বাট এটা শুধুমাত্র মনে রাখবা। একটা জিনিস দেখো তো, যদি এন ইকুয়ালটা আমি 1 বসাই, তাহলে আমি কি পাবো? এন ইকুয়াল যদি আমি 1 বসাই, তাহলে আমাদের এখানে R1 আসবে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যেটা আসলে 0.53, তাই না? এন ইকুয়াল যদি 1 বসাও, তাহলে আমি কি এটা লিখতে পারি যে এই ডাটাটাকে ইউজ করে আমি কিন্তু এটা এই ভ্যালুটাকে আমি ইউজ করতে পারি। আর R1কে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি প্রথম বোর ব্যাসার্ধ, এটাকে আমাদের বলা হয় প্রথম বোর ব্যাসার্ধ, বা এটাকে শুধু বোর ব্যাসার্ধও বলে অনেক সময়। ওকে, আচ্ছা দেখো, তাহলে এই সূত্রটাকে যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা দেখো তো Rn এর সূত্র আমরা কি পাচ্ছি। Rn এর সূত্র এটাও হইতে পারে যে আমাদের R1 গুণন এন স্কোয়ার, কারণ এই যে 0.53 জায়গায় তুমি R1 বসে দিতে পারো। তার মানে এটাও মনে রাখতে পারো যে আমাদের যদি জিজ্ঞেস করো অনেক সময় যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের তুলনায় তো কত গুণ, তখন তুমি এখানে 3 বসাবা, দেখবা 9 গুণ আসবে। আর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের তুলনায় কত গুণ, তাহলে সেটা হচ্ছে আসবে 16 গুণ আসবে। তাহলে এটা দিয়েও কিন্তু সূত্র তোমার ম্যাথ আসে। ওকে, আরেকটা জিনিস দেখো, এই যে অ্যাকচুয়ালি 0.53, এটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.529, কত? 0.529। এটা কিন্তু অ্যাংস্ট্রম এককে, এটা মাথায় রাখবা, অ্যাংস্ট্রম এককে। যদি তুমি সূত্রটাকে মিটার এককে লিখতা, তাহলে তোমার সূত্রটা কীরকম হইতো? Rn ইকুয়াল টু আসতো 0.53 গুণন tan ইনভার্স অফ 10 গুণন এন স্কোয়ার, তখন কিন্তু এটার একক হইতো মিটার। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এইটা কিন্তু tan ইনভার্স অফ 10 দেওয়া লাগে না যদি তুমি অ্যাংস্ট্রম করো, বাট মিটার দিলে এখানে কিন্তু tan ইনভার্স অফ 10 দিতে হবে। এইটাকে আমরা চাইলে, মানে অনেক সময় জিজ্ঞেস করে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ লিখো, এটা অ্যাকচুয়ালি 0.53 অ্যাংস্ট্রম, এটাও লেখা যায়। বা এটাকে 0.53 গুণন tan ইনভার্স অফ 10 মিটার, এটাও লেখা যায়। এটাকে চাইলে 5.3 গুণন tan ইনভার্স অফ 11, এটাও লেখা যায় যদি তুমি 5.3টাকে আগে লেখো। সো এটা সবই আমাদের একটু মনে রাখতে হবে, যেগুলো যেগুলো লাগবে আমি সব তোমাকে দেখাই দিচ্ছি ইনফরমেশন। তাহলে আমরা চাইলে এই যে আমাদের বোর পরমাণু মডেল, এটা অ্যাপ্লাই করে এনতম কক্ষপথের কিন্তু চাইলে ব্যাসার্ধ আসলে বের করে ফেলা যায়। ওকে, আশা করি আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি। প্রথম কাজ তো আমাদের এটা গেল। দ্বিতীয় জিনিস, আমরা চাইলে বোর পরমাণু মডেল ইউজ করে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ বের করতে পারি। সেটা সূত্র কি? 2.18 গুণন 10⁶ Z/n হয়ে থাকে। তাহলে এখানে বললাম তো জেড দ্বারা সূত্রটা মনে রাখা লাগবে না, জেড অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা, যেখানে ধরো তোমার হচ্ছে আমাদের কথা হাইড্রোজেনের জন্য হয় 1, হিলিয়াম প্লাসের জন্য হয় 2, লিথিয়ামের জন্য হয় 3। সো তুমি 1/n মনে রাখলেও চলবে। আচ্ছা, এখানে যদি সেমভাবে দেখো, এইটাকে আসলে সেমভাবে এই এনতম কক্ষপথের ব্যাগ ইকুয়াল টু V1 গুণন 1/nও লেখা যায়। এনতম কক্ষপথের ব্যাগ ইকুয়াল টু কত লেখা যায়? V1/1/nও লেখা যায়। সরি, কী করলাম? হ্যাঁ, ঠিকই আছে। দেখো, কারণ কি, n ইকুয়াল যদি 1 বসাও, আর হাইড্রোজেন তো Z ইকুয়াল টু 1, তাহলে V1 ইকুয়াল টু এত আসবে। তাহলে এটার জায়গায় তুমি কি লিখতে পারবা? এটার জায়গায় তুমি আসলে অ্যাকচুয়ালি V1 লিখে দিতে পারবা। সো এইটাও যেমন সূত্র মনে রাখবা, এই সূত্রটাও যেমন মনে রাখবা, সেমভাবে এই সূত্রটাও তুমি একটু মনে রাখতে পারো। আর আরেকটা জিনিস এটা মাথায় রাখবা, এখানে কিন্তু ব্যাগের একক মিটার পার সেকেন্ড, এখানে কিন্তু ব্যাগের একক মিটার পার সেকেন্ড, মিটার ইন সেকেন্ড ইনভার্স 1।
সো এই দুইটা সূত্র আমরা তাহলে বোর পরমাণু মডেল ইউজ করে একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি, এনতম কক্ষপথের ব্যাগও আমরা বের করতে পারি। তারপর এখান থেকে ম্যাথ লাগে না, বাট সূত্রগুলো মনে রাখা লাগে। এরপর দেখো এল ইকুয়াল আমরা শিখে আসছি NH ডিভাইডেড বাই 2π, আবার এটাও শিখে আসছি L ইকুয়াল টু MVR। যে এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে N ইকুয়াল টু আমাদের হয়ে থাকে 1 2 3 এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, কিন্তু আমাদের কখনো N ইকুয়াল টু 0 হবে না। এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর আমরা কি শিখে আসছি? তারপর আমরা শিখে আসছি আমাদের 4 নাম্বার জিনিস, দেখো 4 নাম্বার কি শিখে আসছি। তারপর শিখে আসছি আমরা এই যে আমাদের যে ডেল্টা ই ছিল বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, সেটা হচ্ছে HC বাই ল্যামডা ছিল, বা এটাকে আমরা HFও বলতে পারতাম। এটাকে আমরা চাইলে লিখতে পারতাম E হাই মাইনাস E লো, এটাও লিখতে পারতাম। অলরেডি তোমাকে এগুলো পড়াইছি। 5 নাম্বারে আসো। একটা জিনিস আছে এনতম কক্ষপথে মোট শক্তি, এটাতে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটা এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। আর একটা জিনিস জিজ্ঞেস করে এনতম কক্ষপথে মোট শক্তি, এনতম কক্ষপথে মোট শক্তি, মোট শক্তি এটাকে আমরা EN দিয়ে প্রকাশ করি। এটার সূত্র হচ্ছে -13.6 গুণন Z² বাই N²। বললাম তো জেড ওটা তোমাদের লাগবে না, তারপর আমি তোমাকে একবার দেখাই দিচ্ছি, একবার জাস্ট মনে রাখতে পারো যদি আসে। বাট যে হাইড্রোজেনের বেলায় কী হবে, Z তো 1, তাহলে -13.6 ডিভাইডেড বাই N² হয়ে যাবে শুধুমাত্র। ওকে, আর এইটার একক হয়ে থাকে কি বলতো, এটার একক হয়ে থাকে ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে একটা জিনিস জেনে রাখবা, যেটা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল, এটা ইউজ করে আমরা 3টা জিনিস বের করতে পারি। কি কি? আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ বের করতে পারি, এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি বের করা যায়। তাহলে এটা দ্বারা আমরা 3টা কাজ করতে পারি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট কি জিনিস? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। যেমন একটা কনভার্সন তুমি মনে রাখতে পারো যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 গুণন 10⁻19 জুল হয়ে থাকে, 10⁻19 জুল হয়ে থাকে। বেসিক্যালি এই যে সূত্রটা তুমি দেখতেছো, এটার একক শুধু ইলেকট্রন ভোল্ট লিখলে ভুল হবে। এটার একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, মানে একটা পরমাণুতে এনার্জি হচ্ছে এত। একটা পরমাণুতে এনার্জি কত? এনার্জি হচ্ছে এত হয়ে থাকে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যদি তুমি N ইকুয়াল টু 1 বসাও, তাহলে দেখো তো E1 ইকুয়াল টু কত আসবে? এটা আসবে বেসিক্যালি হাইড্রোজেনের জন্য 13.6 ইলেকট্রন ভোল্ট। কার জন্য? হাইড্রোজেনের জন্য। আর আমাদের মেডিকেল টেস্টে হাইড্রোজেনের জন্য জিজ্ঞেস করে। তাহলে Z ইকুয়াল টু 1, তাহলে এটা N ইকুয়াল টু 1 বসালে -13.6 আসবে। তাহলে দেখো তুমি যদি হাইড্রোজেনের পার্সপেক্টিভে ENটা লিখতে চাও, তাহলে এই যে পুরা -13.6 এর জায়গায় কিন্তু তুমি E1 বসাবা। তার মানে সূত্র কিন্তু হবে E1 বাই N²। বুঝতেছো? এটা দেখো, এটা মনে রাখবা। এখানে মনে রাখবা যে এনতম কক্ষপথে যে শক্তি সেটা কিন্তু E1 বাই N²। তুমি দেখো এই জায়গায় কিন্তু তুমি আর মাইনাস দিবা না, এই জায়গায় কিন্তু আর মাইনাস দিবা না। কেন মাইনাস দিবা না? কারণ মাইনাস সহ এই ভ্যালুটা এটা কিন্তু পুরোটাই E1 এর মধ্যে চলে আসছে, মানে E1 এর মধ্যেই মাইনাস আছে। তাহলে এখানে আর কিন্তু এক্সট্রা করে মাইনাস দিবা না। তাহলে EN এর সূত্র মনে রাখবা হচ্ছে এটা। তো আশা করি জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর এটার একক তাহলে কত হবে? এই যে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমই হবে। আচ্ছা, এটা গেল। এখন অনেক সময় জিজ্ঞেস করে এখন সেটা হইলো, অনেক সময় এখন জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে আমি তোমার বলি। অনেক সময় দেখো কি জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে যে গতিশক্তি আর মোট শক্তি বের করো, বিভব শক্তি বের করো। তো এদের মধ্যে সম্পর্কটা কি? চলো এটা তোমাকে লিখে দিয়ে আসো। মনে রাখবা এখানে আমাদের যে 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র মনে রাখবা। আমাদের যে মোট গতিশক্তি, এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি, এটা ইকুয়াল হয়ে থাকে মোট শক্তির বিপরীত চিহ্ন। আর এনতম কক্ষপথে ইলেকট্রনের বিভব শক্তি, এটা ইকুয়াল হয়ে থাকে মোট শক্তির দ্বিগুণ। তাহলে এই দুইটা কনভার্সন একটু মনে রাখবা। তাহলে তোমাকে আর গতিশক্তি বিভব শক্তির জন্য আলাদা সূত্র মনে রাখার দরকার নাই। মোট শক্তি বের করবা, এটাকে জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিবা, তাহলে এটা হবে গতিশক্তি। আর এটাকে জাস্ট দ্বিগুণ করে দিলে এটা হবে বিভব শক্তি। দেখো এই যে আমাদের মোট শক্তি হয়, এটা কিন্তু অলরেডি নেগেটিভে এটা কিন্তু কি চলে আসবে? এটা চলে আসবে পজিটিভ। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কিন্তু পজিটিভ, কিন্তু এটা যেহেতু নেগেটিভ, আর এখানে তো আগে থেকে কোনো নেগেটিভ চিহ্ন নাই, তাহলে এটাও কিন্তু কি আসবে? নেগেটিভ আসবে। ঠিক আছে, এটাও কিন্তু নেগেটিভ আসবে। আর এনার্জি নেগেটিভ আসা মানে কি বোঝায় জানো? এনার্জি নেগেটিভ আসা মানে বোঝায় এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে বাইন্ডিং অবস্থায় আছে, মানে আকর্ষিত অবস্থায় আছে। আকর্ষণ সিস্টেমে সবসময় নেগেটিভ আসবে। দেখবা তোমরা ফিজিক্সে পড়ে আসছো যে এফটা নেগেটিভ কখন আসে? আকর্ষণ বল বোঝাইতে। এরকম আর একটা ব্যাপার স্যাপার। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কনসেপ্ট এখানে, আরেকটা যদি সূত্র তোমাকে দেখাই আমি, সেটা হচ্ছে আমরা সবাই জানি, ধরো 7 নম্বর সূত্র, ধরো একটি ইলেকট্রন উচ্চ কক্ষপথে আছে, একটি ইলেকট্রন নিম্ন কক্ষপথে আছে। ধরো একটি ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় জাম্প করবে, তখন ধরো একটা বিকিরণ এখানে তুমি দেখতে পাবা, যার তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা। এই ল্যামডাকে কিন্তু লেখা যায় কীরকম? যে 1/λ =
রিডবার্গের ধ্রুবক শুনছো কিনা নাম ইন্টু 1/n লো স্কোয়ার, বইয়ে এটাকে n1 স্কোয়ার দেওয়া, আমি বলছি n লো দিয়ে মনে রাখবা, মাইনাস n হাই স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ করা। তুমি জেড স্কোয়ার কখন আসবে যদি অন্য এলিমেন্ট হয়, বাট জেড ছাড়াও তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, এই 1/λটাকে তরঙ্গ সংখ্যা বা মিউ বারও বলা হয়ে থাকে। এই 1/λটাকে কি বলা হয় বলো তো? তরঙ্গ সংখ্যা বা মিউ বারও কিন্তু বলা হয়ে থাকে। এটা একটু মাথায় রাখতে পারো যে এই যে মিউ বার, এটা কিন্তু কি বোঝায় বলো তো? এটা বোঝায় হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা। এটা বোঝায় কি? এটা বোঝায় তরঙ্গ সংখ্যা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, ল্যামডার একক যদি মিটার হয়, এইটার একক কিন্তু হবে মিটার ইনভার্স 1। মেডিকেলের জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হইলো এই ল্যামডার রিডবার্গ ধ্রুবকের মান ইম্পর্টেন্ট। রিডবার্গ ধ্রুবকের মানটা অনেক ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। রিডবার্গ ধ্রুবকের মান হয়ে থাকে 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স 1। আর যদি সেন্টিমিটার লিখো তাহলে এটা আসবে 1.09678 সেন্টিমিটার ইনভার্স 1। যদি তুমি সেন্টিমিটারে লিখো মনে থাকবে জিনিসটা। তাহলে রিডবার্গ ধ্রুবকের মানটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি আসবে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1। আর যদি সেন্টিমিটারে লিখো, সেন্টিমিটার আসলে 10�5 হবে। এই জিনিসটা পুরোটাই চলে আসবে 1.09678। মানে তুমি যদি এটাকে নর্মাল মোডে, আমি যদি ক্যালকুলেটার চেক করে দেখি, দেখো 1.09678 10⁵। এটা যদি নর্মাল মোডে নিই 1.09678, এটা সেন্টিমিটার ইনভার্স 1 আসবে। সো দুইটা ভ্যালু একটু মনে রাখবা রিডবার্গ ধ্রুবকের মানটা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিসও কিন্তু ডাটা লাগে যে প্লাঙ্কের ধ্রুবকের মান এইচ এর মান কত? 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড। এটাও কিন্তু মেডিকেলে লাগে। সো এই দুটো ডাটা তুমি একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এটাকে চলো আলাদা করে বক্স করে দিই। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা বুঝতে পারলাম সবাই। এখানে 8 নাম্বার যে সূত্রটা মনে রাখবা সেটা হচ্ছে, তোমার যদি ধরো একটি ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরতেছে, ধরো কথার কথা এটাকে চলো একটু উপরে তুলি আমি, তাহলে বুঝতে পারবা। ধরো একটি ইলেকট্রন এখানে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, দেখো ধরো এটা একটা বৃত্তাকার কক্ষপথ, ধরো এখানে ইলেকট্রন ঘুরতেছে। তো ডি ব্রগলি কি বলছে? ইলেকট্রনটা তরঙ্গাকার পথে ঘুরে। ইলেকট্রন কি করে? তরঙ্গাকার পথে ঘুরতে থাকে। যে জিনিসটা মাথায় রাখবা, এনতম যদি কক্ষপথ হয়, কত হয়? এনতম কক্ষপথ যদি হয়, তাহলে এখানে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি হবে। কেমনে তৈরি হবে না তৈরি হবে সেটা এখন বোঝার দরকার নাই, মনে রাখবা এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি হবে। কি তৈরি হবে? এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি হবে। তার আমরা কি মনে রাখবো? যদি তোমার এনতম কক্ষপথ হয়ে থাকে তাহলে সেখানে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি হবে। এখান থেকে একটা সূত্র দেখে লেখা হয় যে ধরো কথার কথা এটা তোমার নিউক্লিয়াস, তো এখানে তোমার হচ্ছে ধরো ব্যাসার্ধ হচ্ছে RN। তো তুমি যদি পরিধি হিসাব করো তাহলে পরিধি কত আসবে? 2πRN। আর ধরো এখানে এতটুকু থেকে এতটুকু দৈর্ঘ্যকে আমরা কি বলি? এই যে এই দৈর্ঘ্যটাকে আমরা বলি না তরঙ্গ ল্যামডা। যেহেতু এখানে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়েছে, তাহলে এখান থেকে তরঙ্গের হিসাবে কিন্তু দৈর্ঘ্যটা কত আসবে? n ল্যামডা। তাহলে এখান থেকে এই সূত্রটা লেখা হয় 2πRN = n ল্যামডা। সেই সূত্র কোত্থেকে আসছে প্রমাণ তোমার এত মনে রাখার দরকার নেই, তারপর আমি তোমাকে বলে দিছি, তার জাস্ট মনে রাখবা। এখান থেকে কি জিজ্ঞেস করে? ধরো বলবে চতুর্থ কক্ষপথে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? ধরো কথার কথা জিজ্ঞেস করবে চতুর্থ কক্ষপথে পূর্ণ তরঙ্গ কয়টা সৃষ্টি হবে? তুমি মনে রাখবা যেহেতু এনতম কক্ষপথে, দেখো কি বলছি তোমাকে আমি, এনতম কক্ষপথে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়? n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়। তাহলে চতুর্থ কক্ষপথে পূর্ণ তরঙ্গ তাহলে কয়টা সম্পন্ন হবে? 4টা। কি মনে রাখবা? পূর্ণ তরঙ্গ কয়টা সম্পন্ন হবে? 4টা। এটা মনে রাখবে ভাবে। তার মানে যততম কক্ষপথ বলবে ততটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হবে। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সূত্রের পড়াশোনাগুলা।